গত ৩ জুন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পাশ করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এটি ছিল বাংলাদেশের ৫৮তম ও ইউনূস সরকারের প্রথম বাজেট। তাই এই বাজেট নিয়ে সবার আগ্রহ ছিল অনেক বেশি। কেউ এর সমালোচনা করছে, আবার কেউ প্রশংসায় ভাসাচ্ছে। তবে সমালোচকের সংখ্যাই বেশি। সেটি কেন তা হয়তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। কারণ বাজেট পেশ হবার সাথে সাথে এটি নিয়ে অনেক মিডিয়া বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে। তাই বাজেট কেমন হলো, ভালো না খারাপ, কিসের দাম বাড়লো, কিসের দাম কমলো, গরিবের উপকার হলো না বড়লোকের উপকার হলো, এসব নিয়ে আমি আর কথা বলতে চাই না। কারণ আমার মনে হয় আপনারা ইতিমধ্যে এই বিষয়ে অনেক বেশি জেনে গেছেন। আমি মূলত একজন সাধারণ নাগরিক হিসাবে আমার যে বিষয়ে খটকা লেগেছে, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আমার মূলত দুটি জায়গায় খটকা লেগেছে। আর প্রথমটি হচ্ছে, বাজেটে এবারও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। এখন প্রশ্ন হচ্ছে কেন এবং কাদের জন্য। দেখুন, বিগত সরকারের বাজেটের যে জিনিসটি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করা হতো তা হচ্ছে এই কালো টাকা সাদা করার সুযোগ। সমালোচকরা বলে থাকে বিগত সরকারের যেসব লোকজন ছিল, নিজের কাছের লোকজন, তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য, তাদের দুর্নীতির ইনকাম থেকে যে টাকা তারা আয় করেছে সেই টাকাগুলোকে বৈধ করার জন্য সরকার এই সুযোগ সুবিধা দিয়ে থাকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই সরকার তো কোনো পলিটিক্যাল সরকার না, এই সরকারের তো কোনো রাজনৈতিক উচ্চাভিলাষও নেই। তাহলে এই সরকার কেন এই সুবিধা এখনো বহাল রাখছে? সরকার থেকে তো বারবার বলা হচ্ছে আগামী জুনের পর একদিনও ইউনূস সরকার ক্ষমতায় থাকবে না, তিনি নির্বাচন দিয়ে চলে যাবেন। তাহলে এই সরকারের কেন দায় পড়েছে এই কালো টাকা সাদা করার সুযোগ দেবার? আসলে এই উত্তর জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। এই বছরের ১৩ই মার্চ একটি ইন্টারেস্টিং খবর বের হয়, আর সেটি হচ্ছে ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ৫,০০০। যেখানে অর্থনৈতিক অবস্থা খুবই সঙ্গীন, বন্ধ হয়ে যাচ্ছে কলকারখানা, বিদেশি বিনিয়োগ তো বাদ দিন, দেশের বিনিয়োগও কমে যাচ্ছে, বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে। সেখানে এই নতুন কোটিপতি কারা? নিশ্চয়ই আওয়ামী লীগের লোকজন না, কারণ তাদের তো বেশিরভাগ পালিয়ে গেছে। আর যারা দেশে আছে তাদের বিভিন্ন সম্পত্তি লুট হয়ে গেছে আর ব্যবসা বেহাত হয়ে গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই নতুন কোটিপতি কারা? কেউ বলবেন বাংলাদেশে এখন বেশিরভাগ চাঁদাবাজি মাস্তানি সব বিএনপির দখলে, এরাই সেই নতুন কোটিপতি। তাহলে এখানে একটি প্রশ্ন আসে, ইউনূস সরকারের কি দায় পড়েছে বিএনপির এসব লোকজনকে সুবিধা দেবার? কারণ আমরা সবাই জানি বিএনপির সাথে সরকারের এখন অহিনুকুল সম্পর্ক। তাই শুধু বিএনপির লোকজনদের সরকার এই সুবিধা করে দেবে, এটি বিশ্বাসযোগ্য না। তাহলে কারা সেই লোক যাদের জন্য সরকারের এই সুবিধা? এরা হচ্ছে সেই ব্যক্তি যারা নগদের ১৫০ কোটি টাকা লুট করে নিয়েছে। এরা হচ্ছে সেই ব্যক্তি যারা বদলি বাণিজ্য থেকে ৪০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এরা হচ্ছে সেই ব্যক্তি যারা পাঠ্যপুস্তক, বই ছাপানো ও ডিসি নিয়োগের বাণিজ্য থেকে শত শত কোটি টাকা ঘুষ নিয়েছে। এরা হচ্ছে সেই সব ব্যক্তি যারা মামলা বাণিজ্য করেছে, যারা মবের নামে ডাকাতি করে জমিদারের নাতি হয়ে যাচ্ছে, যারা অবৈধভাবে হাটের ইজারা দখল করেছে। আর এর বেশিরভাগই এই সরকারের উপদেষ্টা ও এনসিপির নেতা। এগুলো তো সেই খবর যেগুলো আমরা জানতে পারছি। এমন অনেক ঘটনা আছে যা আমরা এখনো জানি না। সেগুলো আমরা তখন জানতে পারবো যখন এই সরকার ক্ষমতায় থাকবে না। এইসব উপদেষ্টা ও এনসিপি নেতাদের জন্যই এই সরকার এই সুবিধা বলবৎ রেখেছে। এখন আপনি বলতে পারেন, ক্ষমতায় যারা যায় তারাই তো দুর্নীতি করে, এটা নতুন কি? এটা আমরা সবাই জানি। আমরা সবাই জানি কিছুদিন আগেও যারা লোকাল বাসে চড়তে পারতো না, তারা এখন কিভাবে কোটি কোটি টাকার গাড়ি হাঁকায়। এর নতুন কি? এ তো আমরা সবাই জানি। তো এই কাজের জন্য সরকারের এরকম বিতর্কিত সিদ্ধান্ত রাখার কি দরকার ছিল? না রাখলেই তো পারতো। উত্তর হচ্ছে দরকার ছিল। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, কালো টাকা ইনকাম করা সহজ, কিন্তু তা খরচ করা অনেক কঠিন। এখন আপনি একটি বিষয় চিন্তা করে দেখুন। ধরুন এই সরকার ক্ষমতা থেকে চলে গেল, নতুন সরকার আসলো, তারা চিন্তা করলো বিগত সরকার কি কি করেছে তার একটা হিসাব নেবার, দুদককে কাজে লাগালো। তো দুদক যখন এদের সম্পত্তি এবং টাকার হিসাব চাইবে, তখন এরা তো ধরা পড়ে যাবে, কারণ এগুলো তো কালো টাকা, এগুলো তো দেখাতে পারবে না। কিন্তু এখন এই কালো টাকা সাদা করার যে সিস্টেম, এর মাধ্যমে যদি তারা কালো টাকা সাদা করে নেয়, তখন দুদক তদন্ত করেও তাদের কিছু করতে পারবে না। কারণ তখন বলবে এটা তো আমার বৈধ টাকা, কারণ আমি তো ইতিমধ্যেই সরকারকে ট্যাক্স দিয়ে আমি এই টাকা সাদা করে নিয়েছি। তো তাদের ধরার কোনো উপায় থাকবে না। এই জন্যই এই সুবিধা বলবৎ রাখার কারণ। এখন হচ্ছে দ্বিতীয় খটকা, আর সেটি হচ্ছে জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ সুবিধা থাকছে এবারের বাজেটে। দেখুন, জুলাই যোদ্ধাদের এই সুযোগ সুবিধা দেয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই, দিক সরকার যা পারে দিক।
আমার আপত্তি হচ্ছে এই জুলাই যোদ্ধারা কারা, আমি সেটি জানতে চাই। সরকারের কাছে কি এর কোনো তালিকা আছে? আমার তো মনে হয় না। আরে এই সরকার জুলাই যোদ্ধা তো বাদ দিন, জুলাই আন্দোলনে কতজন নিহত হয়েছে সেই তালিকাও এখনো পর্যন্ত সরকার করতে পারেনি। তাহলে এখন বলুন, জুলাই যোদ্ধাকে এটি কিভাবে সরকার বুঝবে? তার প্রমাণ কি? কে ঠিক করবে জুলাই যোদ্ধা? আসলে এটি ঠিক করবে ইউনূস গং ও এনসিপির নেতারা। এনসিপির নেতারা যাকে বলবে সেই হবে জুলাই যোদ্ধা, আর কেউ হতে পারবে না। আর এটি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। কয়েকদিন আগে একটি ভিডিও দারুণ ভাইরাল হয়। সেখানে দেখা যায় বিএনপির এক নেতা, তার সামনে অনেক টাকার বান্ডিল পড়ে আছে, সেখান থেকে টাকা গুনে গুনে সামনে তার কর্মীদের তুলে দিচ্ছে। এটি নাকি তাদের ঈদের সালামি। ঠিক একই কাজ এখন এনসিপির নেতারা করবে, কিন্তু লিগালি। এনসিপির নেতা এই যে নাহিদ, হাসনাত, সার্জিস, এরা কি করবে? মাঠ পর্যায়ে যাবে, গিয়ে বিভিন্ন মানুষকে, ছেলেপেলেদের অফার করবে, তোমরা আমার হয়ে কাজ করো, আমাদের সাথে থাকো, তাহলে আমরা তোমাকে জুলাই যোদ্ধা হিসেবে সার্টিফিকেট দিব, আমাদের রিকমেন্ডেশনে তুমি জুলাই যোদ্ধা হয়ে যাবে, এরপর তুমি সরকারের সকল সুযোগ সুবিধা পাবে। তো তারা এখান থেকে একটা লিস্ট করবে, লিস্ট করে সরকারকে দেবে, আর সরকার তো তাদেরই, তারা তাদেরকে জুলাই যোদ্ধার যত সুযোগ সুবিধা আছে দিবে। তো এই জিনিসটি রাখা হয়েছে আসলে সরকারের যে কিংস পার্টি এনসিপি, তাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য, আরো শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। এই হচ্ছে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত। এরা নাকি নতুন বাংলাদেশ করবে, হাসিও লাগে। তো যাই হোক, এই বাজেট নিয়ে আমার ছিল এই মতামত। এই বাজেট নিয়ে আপনার মতামত কি? কেমন হলো এই বাজেট, তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করবার। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।